এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমার বান্ধবীরা দেশে বিদেশে ভালোই বেড়াচ্ছে, আর আমি সামান্য নানু বাসায়ও যেতে পারলাম না। কারণ এই যে আমার ফ্যামিলির সবাই এক একটা বিজি মানুষ। বাবা থেকেই শুরু করা যাক। বাবা আগে নিজের বিজনেস সামলাতেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে বিজনেস থেকে ছুটি নিয়ে নিলেন এবং সেখানে 4 বছর আগ থেকে আমার বড় ভাইয়া সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আর ছোট ভাইয়া, সে তো একটা কাজ চোর, সে তার কোনো দায়িত্বের মধ্যে নেই। মাস্টার্স ফাইনাল ইয়ারে সে এখন। ভাইয়াকে বিজনেসে হেল্প করতে বললে সে বলে, আমি জব করব, এসব লোহার বিজনেস আমার দ্বারা পসিবল না। ছোট ভাইয়ার যা রাগ, ওকে কেউ আর কিছু বলার সাহসই পায় না। এরপর আমার ভাবি সবচেয়ে বেস্ট ভাবি, কিন্তু উনার সাথে ঘুরতে যাব এমন কোনো রাস্তায় নেই, কারণ আমার ভাবি এখন 5 মাসের প্রেগন্যান্ট। ভাবির এই অবস্থায় উনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা মোটেও ভালো দেখাবে না। আমার এই অসহায় মন দেখে ভাবি আমাকে বলেছিলেন উনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আমি একটা বড় না বলে দিলাম, কারণ এসব কথা ভাইয়া জানলে আমার ভাইয়া দুইজনকেই মেরে তক্তা বানিয়ে দিবে। এরপর আমার প্রাণপ্রিয় আম্মা যান। আম্মা তো বাসা ছাড়া কোথাও নড়তে চান না, যদিও আম্মু শুধু নানু বাসা আর উনার একমাত্র বোনের বাসায় যান। তবে এখন ভাবির প্রেগনেন্সি আর বাবার অসুস্থতার জন্যে কোথাও বেরুতে পারেন না, আর আমিও হয়ে গেলাম ঘরবন্দি। যদিও মামা আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন নানু বাসায়, তবে আমার আম্মুকে ছাড়া একা একা যেতে ভাল লাগে না। আমার একমাত্র খালামণির বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের পথ, তবে আমার ওই বাসায় যাওয়ার কোনো মন মানসিকতা নেই। কারণ একটাই, আমার রাগী, বদমেজাজি, হিংস্র আর দেখতে মারাত্মক সুন্দর খালাতো ভাই মিস্টার সাদনান সাদিফ। উনার কথা মনে আসতেই প্রায় 3 বছর আগের সেই কাহিনী চোখে ভেসে ওঠে, আর সাথে সাথেই আমার ডান গালে হাত চলে গেল। উফ, উনার কথা বাদ, আপাতত এখন একটা প্ল্যানিং করা দরকার। এই পর্যন্ত 4 বার ফোন দিলাম, কিন্তু আমার গুণধর খালাতো বোনরা কল রিসিভ করবে না বলে পণ করেছে মেবি। শেষ পর্যন্ত ইতি আপুর আমার উপরে দয়া হলো আর সে কলটা রিসিভ করল। হ্যাঁ শেফা ফুল বল, ঘুমু ঘুমু কণ্ঠে। এই ভাই, কয়টা বাজে? তুমি এখনো ঘুমাচ্ছ? আর তোমার ওই বজ্জাত বোনটা কোথায়? তাকে আমি মেসেজ কল দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। হে হে হে, জুমু, সে তো আমার পাশেই ঘুম। তুই কিরে বলতো? কালকে রাতে আড্ডা দিতে দিতে তো প্রায় 3টা বেজেছিল আমাদের, আর এখন বাজে সকাল 11টা। এত তাড়াতাড়ি উঠে গেলি কিন্তু কেন? আপু, আমি স্বপ্ন দেখলাম আমি ঘুরতে যাচ্ছি সবার সাথে। কি যে মজা হচ্ছিল ঘোরাফেরা করতে। হঠাৎ দেখলাম আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমি নিচে পড়ে যাচ্ছি। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে চোখ খুলে উঠে বসলাম। দেখি আরে এটা তো আমার বাসা। চিন্তা করো আপু, আমি কি পরিমাণ ডেসপারেট ঘুরতে যাওয়ার জন্যে। হা হা হা, কোথায় যেতে চাচ্ছে আমার আদরের ময়নাটা? আপুই, পাশে মেলা হচ্ছে, ওই যে প্রেস ক্লাবের পাশে। চলো না ওইখানে, বেশি দূরে না। তুমি খালামণি আর মাকে রাজি করিয়ে নাও না প্লিজ। ওইখানে যাবি? ওকে, সমস্যা নাই। ইসলাল ভাইয়া কি গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, বড় ভাইয়া তো গাড়ি করেই তো অফিসে যায়। সমস্যা নেই, আমরা রিকশা করে চলে যাব। কেন?
আমার গাড়িকে কি তোর চোখে লাগে না? ওহহ, আমি তো ভুলে গেলাম তোমাদের তো জনপ্রতি গাড়ি আছে। হি হি, আমার বড়লোক আপুই। শেফা, মায়ের খাবি তুই এখন? বিকালের দিকে আমি পিক করে নিব তোকে। রেডি থাকিস। তখনই আমার প্রাণপ্রিয় বোন প্লাস কলিজার বান্ধবী জুমান উর্ফে জুমু, ইতি আপু থেকে মোবাইল নিয়ে ঘুমের মাঝেই বকতে শুরু করল। এই শেফানি, কুত্তানি কই যাচ্ছিস তোরা? আমিও যাব। জুমু বেবি, তুমি পড়ে পড়ে ঘুমাও। আমরা বিকালে আজকে মেলায় যাচ্ছি। কিন্তু তুমি যেও না, হা করে ঘুমাও। কেমন? এই ইনা, ইন্না আমিও যাব। তোর ভাইকে কত বললাম নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু রাফসান তো এক নাম্বারের রাগী। সে নাকি এমন প্লেসে যায় না। আহারে কত কষ্ট। তো ছোট ভাইয়াকে বলবো, তার উঠবি তার নামে তারই ছোট বোনকে কথা শোনাচ্ছে। না না খালাতো বোন, এমন করিস না। ও জানতে পারলে তো আমাকে মেরাই ফেলবে। যে রাগী তোর ভাই। আচ্ছা বাই বাই। গোসল আছে, নামাজ আছে। বিকালে দেখা হবে, টাটা। মোবাইল স্পিকারে দে। লাভ ইউ জুম্বালিকা অ্যান্ড শেষ আপু। লাভ ইউ টু শেফা ফুল। দুইজন একসাথে কল রেখেই নাচতে নাচতে ভাবির কাছে গেলাম। ভাবি কিচেনে রান্না করছে। আমাকে দেখেই মুচকি একটা হাসি দিল। উফ অফ, আমার ভাবিটা বেশি কিউট। ভাইয়া আর ভাবির লাভ ম্যারেজ হয়েছিল। ওদের 3 বছরের রিলেশন আর 2 বছর আগেই বিয়ে হল। ভাইয়া আমার ধবধবে সাদা, কিন্তু ভাবি হল উজ্জ্বল ফর্সা। ওদের দুইজনকে একসাথে দেখলেই আমার মনটা খুশিতে নেচে ওঠে। ভাবি, তোমাকে মা নিষেধ করল না কিচেনে কিছু করতে? অনেক গরমও তো পড়ছে। ভাইয়া জানলে বকা খাবে তুমি। কি যে বলো না শেফা। কিচ্ছু হবে না, আমার রান্না করতে বেশ ভাল লাগে। আর মা কতদিকে সামলাবে? কেন ভাবি, আমি করব আর কি এখন থেকে। ভাবি আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, তোমার বয়সে থাকতে বাসায় একটা কাজও আমি করতাম না। অনার্স শেষ করেই তো আমি এই টুকটাক রান্না শিখলাম। সব কাজ ভাবি আর মা করত। সেই হিসেবে এই পুচকু বয়সে তুমি অনেক কাজ করো। ওকে ওকে মহারানী, করেন রান্না, তবে আমাকে হেল্প করতে দিন। আচ্ছা সেনাপতি। বলেই ভাবি ফিক করে হেসে দিল আর আমিও হাসতে লাগলাম। জানো ভাবি, আজকে মেলায় যাব ইতি আপু আর জুমুর সাথে। ইসস রে, তাই নাকি? আমারও অনেক যেতে ইচ্ছা করছে, কিন্তু পেটে হাত দিয়ে উনার জন্যে তো আমার বাসা থেকে বের হওয়াই মানা করে দিল তোমার ভাইয়া। আহা ভাবি, আমার লিটল প্রিন্সেস আসার পরে আমরা অনেক ঘোরাঘুরি করব। ওকে, মন খারাপ করিও না তুমি। তোমার ননদ তোমার জন্যে অনেক জিনিস কিনে আনবে। আমার কথায় ভাবি মুচকি হেসে এক হাতে আমাকে জড়িয়ে নিল। বিছানার উপরে কিছু 3 পিস বের করে রেখেছি। কোনোটা পরব কিছুই বুঝছি না, তাই 7-5 না ভেবে কাপড়গুলো হাতে নিয়ে নিচে নামতে লাগলাম। এই সমস্যা থেকে একমাত্র ভাবি উদ্ধার করতে পারবে আমায়। অবশ্য রুমে মা ছিল, কিন্তু মা আমাকে সাহায্য করতে পারল না। আগে তো ভাইয়ার রুম উপরেই ছিল, তবে এখন ভাবির প্রেগন্যান্সির জন্যে নিচে ট্রান্সফার হয়ে গেল। একটা একটা ড্রেস নিচ্ছি আর আমার সামনে ধরে ভাবিকে দেখাচ্ছি। ভাবি বুড়ো আঙ্গুল দেখিয়ে সবগুলোকেই ডাউন দেখাচ্ছে। শেষে একটা ব্ল্যাক কামিজ সেট ভাবির পছন্দ হল। এই যে ফুল,
এই ব্ল্যাক ড্রেসটা তোমার সাদা স্কিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে। এইখানেই রেডি হয়ে নাও। ভাবিকে একটা চুম্মা দিয়েই রেডি হতে গেলাম। লং কামিজ আমার অল টাইম প্রিয়। হালকা সেজে চুলে একটা লম্বা বেনি করে ওড়নাটা গায়ে জড়িয়ে রেডি হয়ে নিলাম। একটু পরেই আপুরা আসলে মা, বাবা, ভাবি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আমি আর জুমু পিছনে বসেছি আর ইতি আপু সামনে। আজ ইতি আপু ড্রাইভ করছে না। খালামণি নাকি জোর করে ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। তিনটা মেয়ে একা ছাড়তে খালামণি কোনোভাবেই রাজি না। মেলায় প্রায় পৌঁছে গেলাম। তখনই ইতি আপুর মোবাইলে কল আসলো। হ্যালো ভাইয়া। বলো। ভাইয়া? তার মানে সাদিফ ভাইয়া? হায় আল্লাহ, উনি আবার কেন কল করেছেন? ইতি আপুর কথাগুলোই শুনছি কিন্তু ওই পাশ থেকে কি বলছে সাদিফ ভাইয়া কিছুই শুনছি না। আরে না ভাইয়া, একটু পরেই চলে যাব। চলেই এসেছি, এখন আবার ব্যাক করাটা ভালো হবে না। তুমি পাশেই মিটিং করছো তো এখানে ঝামেলা হবে কেন? আচ্ছা তুমি এমনি বেশিই করো। কিচ্ছু হবে না। শেফা আর জুমুকে দেখে রাখব। রাখছি, আল্লাহ হাফেজ। কল কাটতেই আমরা নেমে মেলায় ঢুকছিলাম আর তখনই জুমু এক প্রকার লাফিয়ে ইতি আপুর কাছে চলে গেল। এই বড় আপি। ভাইয়া কি বলছিল? ভাইয়া নাকি কাছেই আছে, প্রেস ক্লাবে মিটিং হচ্ছে। ভাইয়ার ধারণা এদিকে গন্ডগোল হতে পারে, তাই মা থেকে আমরা এখানে এসেছি শুনেই কল করল। বাসায় চলে যেতে বলল। এই কথা শুনে আমি ইতি আপুকে বললাম, তোমার ভাইয়া নেতা মানুষ, উনার কাছে শুধু মারামারি খবর আর গন্ডগোলের খবর থাকে। তবে উনি কি জানে না, গুন্ডাদের মেলায় কোনো কাজ থাকে না। সাদিফ ভাইয়ার কথা বাদ দাও, চলো এখন ঘুরা যাক। বলেই আমি ইতি আপু আর জুমুর হাত ধরে দৌড় দিলাম। চারপাশে এত মানুষ আর এই বিকাল বেলায় মেলায় ঘুরতে বেশ ভাল লাগছে। অনেক জিনিসই কিনলাম। ভাবির জন্যে একটা সুন্দর হিজাব আর একজোড়া জুতা নিলাম। আমার জন্যেও জুতা আর হিজাব নিলাম। আর ভাবি আর আমার জন্যে চুড়ি, নথ, রিং কিনলাম। ইতি আপু জুমুও নিল অনেক কিছু। মেলায় নানা জিনিস খেলাম। একটু পরেই বাসার জন্যে রওনা দিব। তিনজনই আইসক্রিম খাচ্ছি আর আশেপাশের পরিবেশ দেখছি আর হাঁটছি। তখনই আবার কল এলো ইতি আপুর মোবাইলে। মুহূর্তেই ইতি আপুর মুখের অবস্থা পাল্টে গেল। মোবাইল রেখেই আপু কিছু বলতে যাবে, হঠাৎ ধুম করে কিছু একটা ব্লাস্ট হল। সাথে সাথেই আশেপাশে সবার এক ভয়ঙ্কর চিৎকার আর ছোটাছুটি শুরু। ইতি আপু আমাকে এক হাতে আর অন্য হাতে জুমুকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন যেন আমার মাথা কাজ করছে না। আমার কোনো ফিলিংসই আসছে না। কানের চারপাশে ভো ভো করছে। ছোটকাল থেকে এটাই আমার সমস্যা, অতিরিক্ত শোক, চেঁচামেচি, শব্দ শুনলেই আমি একদম ফ্রিজড হয়ে যায়। ইতি আপু আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আমার পা চলছে না। এদিকে চারদিকে মানুষের ছোটাছুটিতে ইতির হাত শেফার হাত থেকে ছুটে গেল আর শেফা হারিয়ে গেল এক বিশ্রী ভিড়ের মাঝে, যেখানে পড়ে আছে মানুষের অর্ধমৃত দেহ বা পোড়া লাশ। আর চারপাশে চলছে এক ভয়ঙ্কর মারামারি, যে যাকে মেরে বাঁচতে পারে। আমার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যাগ, মোবাইল, হাতের প্যাকেট কই গেল কিছুই মনে নেই। আশেপাশের মারপিট দেখে প্রাণটা এখনই বের হয়ে যাবে মনে হচ্ছে। এই কান্না, আওয়াজ, মারামারি আর নিতে পারছি না। ভয় আতঙ্কে একপাশে ভ্যানের আড়ালে গুটিসুটি মেরে বসে পড়েছি। একটু আগে হুঁশ না থাকলেও এখন আস্তে আস্তে আমার মাথার ভারী ভাবটা কমে আসছে।
হঠাৎ কেউ একজন ভ্যানটা এক টান মেরাই নিয়ে নিল। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে গেলাম। পিছে ফিরতেই দেখি একটা ছেলে বড় একটা ছুরি নিয়ে হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে। আবার সেই অজানা ভার মাথায় চেপে ধরল। আমি তাও কোনো মতে পিছের দিকে ফিরে চলে যেতে নিলেই ছেলেটা আমার ওড়না ধরে টান দিল আর আমি না চাইতেও থেমে গেলাম। ছেলেটার সাথে আরও 2 জন যোগ হল। আমার দিকে এগিয়ে আসতে নিলেই আমি আতঙ্কে 2 হাত দিয়ে চোখ ঢেকে জোরে জোরে মা বাবা ভাইয়াদের ডাকতে লাগলাম। এই চুপ কর, তোকে আমরা প্রাণে মারব না, জাস্ট তোর দেহ। আর কোনো আওয়াজ শুনলাম না ছেলেটার, কিন্তু একটু পরেই এদের 3 জনের আর্তনাদ শুনতে পেলাম। চোখ থেকে হাত সরিয়ে দেখলাম সাদিফ ভাইয়া, হাতে উনার লম্বা একটা ছুরি, সাদা পাঞ্জাবিতে রক্তে মাখামাখি, উনার মুখে হাতে রক্তের ছিটা, উনার সবুজ চোখগুলো ঠিক এই রক্তের কালার হয়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম ছেলেগুলোর গলার দিকটায় কাটা আর কেমন যেন করছে এরা। আমার কাছে এসেই সাদিফ ভাইয়া আমার সামনাসামনি দাঁড়ালেন, পিছে উনার বডি গার্ডস। আমি ঘটনার অবস্থা দেখে এখনো দাঁড়িয়ে আছি বরফের মতো। মাথা উঁচু করে সাদিফ ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে উনি উনার রক্ত মাখা হাতটা পিছের বডি গার্ড থেকে পানি নিয়ে ধুয়ে রুমালে মুছে আমার কপালের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে আমাকে উনার বুকের সাথে খুব শক্তভাবে মিশিয়ে নিলেন। সাথে সাথেই আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হল। সাদিফ ভাইয়ার কথা শুনে আমি আরও গভীর শকে চলে গেলাম। ঠিক আছোস তুই? বারবার মানা করা সত্ত্বেও কেন আমার কথার বিরুদ্ধে গিয়েছিলি তোরা? আজকে যদি বড় কিছু ঘটে যেত? ওই 2 অমানুষ তো গাড়িতেই আছে। বাসায় চল আজকে, তোদের হাড্ডি আমি নিজ হাতে ভাঙব। এতক্ষণ আমি ঠিক থাকলেও এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি জ্ঞান হারাব। কারণ যেই সাদিফ ভাইয়া আমার সাথে বকা ছাড়া কথায় বলে না, সব সময় আমাকে রাগ দেখায়, সেই উনি আজকে আমাকে হঠাৎ জড়িয়ে ধরলেন। আর আজকে বাসায় গিয়ে নির্ঘাত উনি আমার হাড্ডি ভাঙবেন। ভেবেছিলাম এই মারামারি কাটাকাটির যুদ্ধ শেষ। সাদিফ ভাইয়া আমাকে উনার বুক থেকে ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন। আর সামনে হাঁটছিল উনার বডি গার্ডস। হঠাৎ করেই আরও একদল লোক চিল্লিয়ে মেলার দিকে প্রবেশ করতে লাগল। তারা এলোপাথারি গুলি চালিয়ে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় সাদিফ ভাইয়া এবার আমাকে উনার পিছে দাঁড় করিয়ে দিলেন। আর আমি ভয়ে উনার পাঞ্জাবি খামচে ধরে আশেপাশে উকি দিতে লাগলাম। সাদিফ ভাইয়ার পিছন থেকে আমার মাথাটা বের করে সামনের দিকে দেখতে লাগলাম। কিন্তু আমার যা হাইট, কিছু দেখতে পারছি না। সামনে উনার দামড়া বডি গার্ডস। মাথা উঁচু করে সাদিফ ভাইয়াকে দেখার চেষ্টা করলাম। ওই লম্বা জিরাফটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আর আমি উনার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিলাম। আর হাসিটা হয়তো উনার পছন্দ হয়নি, তাই উনি সামনে ফিরে গেলেন। একটু পরেই গুলির শব্দ বাড়তে লাগল। আর সাদিফ ভাইয়া আমার দিকে না ফিরেই উনার এক হাত দিয়ে আমাকে আরো ভালো করে উনার পিঠের সাথে চেপে ধরলেন। আর আমি উনার স্পর্শে কেঁপে উঠলাম। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম এখন কিছু একটা ঘটবেই ঘটবে। হঠাৎ উনার 2 জন বডি গার্ডস গুলিবিদ্ধ হলেন আর সাথে সাথেই উনি উনার পিছন থেকে পাঞ্জাবি সরিয়ে গান বের করলেন। আমি এই প্রথম জীবনে গোলাগুলি মারামারি সচক্ষে দেখছি। যদিও আমার এখন ভয়ে অজ্ঞান হওয়ার কথা, কিন্তু এখন আমার না ভয় লাগছে না এসব গোলাগুলিতে মাথা ভার লাগছে। সারা জীবন মুভিতে এসব দেখেছি, কিন্তু এখন বাস্তবে দেখতে মনে একটা কেমন জানি এক্সাইটমেন্ট কাজ করছে। সাদিফ ভাইয়া আমাকে হঠাৎ বলে উঠলেন, এই শেফা কানে হাত দে।
না হলে তোর সমস্যা হবে। কি এক অবস্থায় এসে পড়লাম। না তোরা এখানে আসতি না, আমার এখন এসব মারামারি করতে হতো। আপনাকে কে আসতে বলেছিল? আমি বলেছিলাম। আপনি নিজে কারবারি করতে এসেছেন, আবার আমাকে চিল্লান কেন? আমি না আসলে কি হতো আজ তা তুই ভালো করে জানিস। এখন কানে হাত দে বেয়াদব। চিল্লিয়ে উনার কথা মতো কানে হাত দিল। আমার অবাক চোখে সাদিফ ভাইয়ার পিছন থেকে এই লম্বা জিরাফটাকে দেখছি কিভাবে ফায়ারিং করছে উনি। উনার চোখে মুখে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি। কানে ভালো করে হাত দেওয়ার পরও গুলির শব্দটাতে মাথায় ঝনঝন করছে। হঠাৎ খেয়াল করলাম সাদিফ ভাইয়া উনার বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে নিলেন। আমি অবাক চোখে তাকিয়ে উনাকে কিছু বলতে যাব, এর আগেই উনি আমাকে আলগিয়ে নিলেন, আর সাথে সাথে দিলেন এক দৌড়। সাদিফ ভাইয়া আমাকে এক হাতে আলগিয়ে দৌড়াচ্ছেন আর চারপাশে উনাকে উনার বডি গার্ডস দৌড়াচ্ছে আর ফায়ারিং করছে। আমার মনে হচ্ছে আমি কোনো ফিল্মের শুটিং করছি। বেশ মজা লাগছে আমার এই মুহূর্তটা। গাড়ির কাছে এসেই আমাকে সাদিফ ভাইয়া নামিয়ে দিলেন, আর আমাদের দেখে ইতি আপু আর জুমু গাড়ি থেকে নেমে এলো। আর সাথে সাথেই সাদিফ ভাইয়ার বকা শুরু। গাড়ি থেকে নামলেন কেন আপনারা? বারবার মানা করা সত্ত্বেও আপনারা কথা শুনেননি। এই অপদার্থটাকে আমার দিকে আঙুল দেখিয়ে রেখেই তো দুই বোন পালিয়েছিলি। এটার কিছু হলে খালামণিকে কি উত্তর দিতি বল? আর তুই শেফা, ইতিদের সাথে থাকতে পারিসনি? চিল্লিয়ে আরে আপনি ওদের কেন বকা দিচ্ছেন? ইতি আপু আমার সাথেই ছিল। ইনফ্যাক্ট আপু আমার হাত ধরেই ছিল। ভিড়ের মাঝে আমিই ছুটে গিয়েছিলাম। এখানে কারো দোষ নেই। যদি কারো দোষ থাকে সেটা আপনার। আপনি বড় নেতা হন আর বড় বিজনেসম্যান হন, কিন্তু যেই সেই আপনি তো মারপিটই করেন। আপনার জন্যেই আজকে মেলায় এত মানুষের প্রাণ গেল। কথাগুলো একদমে বলেই আমি নিজের মুখে হাত দিয়ে চোখ বড় করে সামনের দিকে তাকালাম। সাদিফ ভাইয়া আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে, যেন এখনই কাছে পেলে কাঁচা খেয়ে ফেলবেন আমাকে। সশ্রী ভা। কথা শেষ করার আগেই সাদিফ ভাইয়া জোরে একটা লাথি দিলেন গাড়িতে আর পুরো গাড়ি কেঁপে উঠল। আমার দিকে তেড়ে এসেই আমার দুই বাহু চেপে ধরলেন। ইতি আপু আর জুমু তো সাদিফ ভাইয়ার অবস্থা দেখে কিছু বলতেই পারছে না। আর সাদিফ ভাইয়া আমার বাহু এত জোরে চেপে ধরলেন আমার চোখে পানিই চলে এলো। কি হিংস্র এই লোক! সাদিফ ভাইয়া আমাকে কিছু বলতে যাবে এর আগেই আমি উনার দিকে চোখ তুলে একবার তাকালাম আর উনি সাথে সাথেই আমার বাহু ছেড়ে দিলেন। ইতি, জুমান এই অমানুষকে নিয়ে গাড়িতে উঠো। সোজা খালামনিদের বাসায় যাবি। বাসায় গিয়ে আজ তোদের অবস্থার 12টা বাজাবো। কথাগুলো বলেই সাদিফ ভাইয়া উনার চুলে হাত বুলিয়ে চুলগুলো উপরের দিকে ঠেলে দিয়ে উনার গাড়ি করে চলে গেলেন। উফ অফ! যাক বাবা, বেঁচে গেলাম। তখন যদি চোখের পানি না দেখাতাম এই লোক আমাকে মেরে চ্যাপ্টা করে দিত। রাগী জিরাফটা চলে গেলেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এতক্ষণ খারাপ না লাগলেও এখন মাথাটা কেমন জানি করছে। এত মানুষের আর্তনাদ, আহাজারি সব আমার কানে বাজছে, আর সব লাশগুলোর ছবি ভাসছে আমার চোখে। কি বিভৎস সেই চেহারাগুলো! সিটে হেলান দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। পাশে ইতি আপু আর জুমুও চুপ। আজ যে এত কিছু হয়ে যাবে কেউই ভাবেনি। বাসায় পৌঁছেই আমরা তিনজনই আমার রুমে চলে গেলাম। ঘড়িতে এখন সন্ধ্যা 6:30। মা হয়তো নামাজে, আর ভাবি হয়তো রুমে রেস্ট করছে। আমরা এক প্রকার চোরের মতো করেই ঘরে ঢুকলাম। রুমে গিয়েই একে একে তিনজনই শাওয়ার নিয়ে নিলাম।
আমি বাসার ড্রেস পালাজো আর টপস পরে নিলাম আর জুমুও আমার মতো সেম ড্রেস পরে নিল। ইতি আপুকে আমার থেকে একটা কামিজ সেট দিলাম। ইতি আপু বয়সে আমাদের বড় হলেও আপুর হাইট সাইজ সবই আমাদের মতো, তাই আমরা তিন বোন সবাই একে অপরের ড্রেস পরতে পারি। আর তাছাড়া কিছুদিন পরে আপু অন্যের বউ হয়ে যাবে, তাই আপুর ধারণা আমাদের মতো এসব টপস পরলে তাকে এখন বেমানান লাগবে। ফ্রেশ হয়ে তিনজন নিচে নামলাম। মা আর ভাবি টেবিলে নাস্তা সার্ভ করছে। আমাদের দেখে দুজনই ভূত দেখার মতো চমকে উঠল। কিরে ফুল, ইতি, জুমান তোমরা কখন আসলে? ভাবি, এই তো একটু আগেই। আমরা টায়ার্ড ছিলাম তাই তোমাদের কিছু না বলেই ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, শেফা ঠিক বলেছে। ভাবি, অনেক খিদা লেগেছে ভাবি, খালামণি খেতে দাও কিছু। ইতি আপু, ওহহ আচ্ছা, এই যে আয় বসো, খেয়ে নে। মা, জুমু তো আগেই বসে গেল খেতে। সবার সাথে কথা বলতে বলতে আর মজাদার নাস্তা খেয়ে সময়টা ভালোই চলছিল। কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন ভাবি জিজ্ঞেস করল, কি রে, কি কি কিনলে মেলা থেকে? এগুলাই তো বললে না। এই ফুল ভাবির জন্য কি এনেছ তুমি? ভাবির কথা শুনে আমি, ইতি আপু আর জুমু একসাথে কাশতে শুরু করলাম। কাশতে কাশতে আমরা তিনজন একে অপরের দিকে তাকাচ্ছি আর ইশারা দিয়ে জিজ্ঞাসা করছি কি বলবো। এত কিছু না ভেবেই আমি বলে উঠলাম, কি যে বাজে মেলা ছিল ভাবি। একটা জিনিসও যদি ভালো হতো তাহলে আমি অবশ্যই কিনতাম, কিন্তু এত বাজে মেলা হবে আমি কখনো ভাবিনি। তাই না গার্লস? আমার কথা শুনে বাকি দুজন মাথা নাড়িয়ে করলে হ্যাঁ হ্যাঁ করতে লাগল। আস্তে আস্তে নাস্তার টেবিলে ইসলাল ভাইয়া, রাফসান ভাইয়া যোগ দিল। জুমু তো ছোট ভাইয়া মানে আমার রাফসান ভাইয়াকে দেখেই লজ্জায় লাল হয়ে গেল। ছোট ভাইয়া বসল জুমুর পাশে আর ওদের ইশারায় ইশারায় ভালোবাসার নিবেদনটা দেখতে আমার বেশ দারুণ লাগছে। বাকি সবাই যার যার মতো কথা বলছে, নাস্তা করছে আর আমি ফেবুকিং করছি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে আরম্ভ করল আমার বড় ভাই। এত সুন্দর মুহূর্তে সে একটা জঘন্য প্রশ্ন করে বসল, তো আজ শুনলাম প্রেসক্লাবের পাশে যে মেলাটা হচ্ছে সেখানে গন্ডগোল হয়েছে। তোরা তো মেলায় গিয়েছিলি, তোরা এমন কিছু মারামারি ফেস করিসনি তো? প্রশ্ন শোনা মাত্রই মা, রাফসান ভাইয়া, ভাবি আমাদের তিনজনকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর একে একে নানা প্রশ্ন করা শুরু করে দিলেন। কিন্তু আমি, দ্য ইন্টেলিজেন্ট গার্ল, সবাইকে বলে উঠলাম, উফ অফ, চুপ করো তোমরা। আমরা সেফ ছিলাম, ভালো ছিলাম, কিছুই দেখিনি আমরা এমন। হয়তো বা আমরা আসার পরেই এমন কিছু হলো, তাই না আপু, জুমু? আমার কথা শুনে দুজনেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বাহ বাহ, খুব ভালোই তো মিথ্যা বলতে শিখে গেলি শেফা। এত সুন্দর করে মিথ্যা বলা তোর থেকে শিখে নিতে হবে। তো এরপর কি হলো মেলায়? এই আওয়াজ শুনে এক লাফ দিয়ে চেয়ার থেকে উঠে গেলাম। পিছন ফিরে দেখি সাদিফ ভাইয়া, খালা, খালু আর বাবা দাঁড়িয়ে। আর সবাই এখন আমাদের তিনজনের দিকে তাকিয়ে আছে। ব্যাস, আমাদের কাহিনী শেষ। এখন আমাদের কে বাঁচাবে? হায়রে শেফা, অভাগিনী। একে তো আজ মেলার কাহিনী আর এখন এই পুরো পরিবারের কেলানি। আমাদের তিনজনের অবস্থা দেখে আমার মনে একটা কথায় চলছে শুধু, অভাগা যেদিকে যায় সাগর শুকায়। ডাইনিং টেবিলের পাশেই আমরা তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে সবাই বসে নাস্তা করছে। সাদিফ ভাইয়াকে দেখে তো আমাদের তিনজনেরই কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল।
সবাই তো উনাকে নানা প্রশ্ন করছিল, কিন্তু উনি তো খাদ্যরসিক টেবিলে নাস্তা দেখে খেতে বসে গেলেন চট করে। আর গম্ভীর গলায় সবাইকে বলেছিলেন, এদের কাহিনী পড়ে জানবে তোমরা, আগে কিছু খেয়ে নিই। মিটিং আর কাজ শেষ করে কিছুই খেতে পারিনি। আর এই তোরা 3 বান্দর টেবিলের পাশে দাঁড়িয়ে থাক, বিচারকার্য শেষে তোরা খাবার পাবি। ব্যাস, আর কারো মুখে কোনো শব্দ নেই, কারণ সাদিফ ভাইয়াকে সবাই একটু বেশি ভয় পায়। ঘরে বাহিরে সবাই উনার উপরে কথায় বলতে পারে না। যা রাগী লোক একটা, দেশের বড় পলিটিশিয়ান, সাথে বড় বিজনেসম্যান। আগে জাস্ট পলিটিশিয়ান ছিলেন, পরে আবার খালুর বিজনেসের সাথে নিজের আরও 3টা কোম্পানি খুলে নিলেন। দেখতে অসম্ভব সুন্দর হলেও মনটা তার ভীষণ বাজে আর এত বদমেজাজি যে উনার নিজের মা বাবাও উনাকে একটা কথা 2 বার বলেন না। একটু পরেই বিচারকার্য আরম্ভ হবে। মনে হচ্ছে আমরা কোনো আসামি। অবশ্য আজ যা করলাম তা আসলেই বিরাট অপরাধ ছিল, কিন্তু আমরাই বা জানতাম নাকি ওই রকম বাজে একটা পরিস্থিতিতে পড়তে হবে। সাদিফ ভাইয়া না আসলেই আজকে কি হতো আল্লাহ জানেন। এতক্ষণ চুপ থাকা আমার দ্বারা অসম্ভব, তাই আমি পাশে জুমুকে ফিসফিসিয়ে বলতে লাগলাম, ভাই রে ভাই, তোর ভাই এটা এমন কেন? মেলাতে যা হয়েছিল সেটাতে আমাদের কি দোষ? মানলাম আমরা উনার কথা শুনিনি, তাই বলে এইভাবে ফ্যামিলির সামনে অপমান? ধুর মিয়া, আমার নিজের অসহ্য লাগছে। নিজের ভালোবাসার মানুষের সমানে অপমানিত হতে হবে, ভাবা যায় এগুলা? আমার ভাই তো ভাই না, একটা রাক্ষস। হু, এই প্রথম একটা ভালো কথা বললি। তোর ভাইয়ার বউ কে হবে আল্লাহই জানেন। আল্লাহ যেন উনার বউকে এতগুলা ধৈর্য দেয়। কথাগুলো বলেই আমি আর জুমু মিটমিট করে হাসতে লাগলাম। নাস্তা খাওয়া শেষে বিচারকার্য অনুষ্ঠিত হতে চলল লিভিং রুমে। এখনও আমরা 3 জন দাঁড়িয়ে আছি, বাকি সবাই সোফায় বসে আছেন। আর সাদিফ ভাইয়া একটা লাঠি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছেন। কি রে, কিছু কি বলবি? মেয়েগুলোকে এভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় না। খালামণি, হ্যাঁ ভাই, জলদি বল, কি করেছে এরা? আর ভাল্লাগছে না এই তামাশা। রাফসান ভাই, বারবার মেলায় যেতে নিষেধ করার পরেও এই 3 জন আমার কথা না শুনে মেলায় গিয়েছিল। আর সবাই তো জানোই আজ মেলায় কত বড় একটা কাণ্ড ঘটেছে। খালামণি, তোমার মেয়ে শেফা তো আজ মরতে মরতে বেঁচে গিয়েছে। আমি না গেলে আজ তোমার মেয়ের অবস্থা কি হতো ভাবতেই আমার গা কাঁপছে। এবার বলো কি করা উচিত এদের? আমার কথা না মানার শাস্তি অন্যদের যেমন দিই তেমন শাস্তি দিব এদের? সাদিফ ভাই, এদিকে এই কথা শুনে শেফার মা মিসেস রুবি হক তো একেবারে কেঁপে উঠলেন। মেয়েটা যে তার মানিক রতন, এত বড় কাণ্ড ঘটেছে আর উনি কিছুই জানেন না। আজ যদি তার মেয়ের কিছু হতো, কি নিয়ে সে বাঁচত? মনে এক ভয়ঙ্কর কথা নাড়া দিয়ে উঠল উনার। মেয়ে যেন এই ভুল আর দ্বিতীয়বার না করে, তাই উনি সোফা থেকে উঠে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলেন শেফাকে। আর শেফা গিয়ে পড়ল ইতির উপরে। এভাবে সবার সামনে মাঝে মারবে সেটা আমি কখনোই ভাবিনি। ব্যথার চেয়ে বেশি লজ্জা পেয়েছি, আর সাথে অপমানের ভাবটাও গায়ে নাড়া দিয়ে উঠল। আর সেই অপমানিত হওয়াটা চোখের পানি হয়ে প্রবাহিত হচ্ছে। গালে হাত রেখেই সাদিফ ভাইয়াকে বলতে লাগলাম, ভাল লাগছে আপনার এখন? আমাকে মায়ের খাইয়ে শান্তি হয়েছেন? কি মহৎ কাজ করেছেন আমাকে বাঁচিয়ে। আমি মরে গেলেই একেবারে ভালো হতো। বুঝি না আমি আমাকে কেন এত ঘৃণা করেন?
আই হেইট ইউ সাদিফ ভাই বলেই গালে রেখেই রুমের দিকে দৌড় দিল, আমার পিছেই ফিরে দেখলাম না। শেফার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাদিফের দিকে, আর সাদিফ হাতমুঠ করে নিজের রাগ কন্ট্রোল করছে। নিচে এখন থমথমে পরিবেশ। শেফার পিছে পিছে ইতি আর জুমানো একটু পরে উপরে চলে এলো। রুমে গিয়েই কিছুক্ষণ কান্না করলাম। এরপর মুখ ধুয়ে এসে দেখি ইতি আপু আর জুমু খাটে বসে আছে। আমাকে দেখা মাত্রই জুমু বলে উঠল, দোস্ত, বেশি ব্যথা পাইছিস? আমার ভাইয়াটার বিয়ে হবে না দেখিস। দজ্জাল একটা। আমি আর আপি এখন না আসলে তো আমাদেরও ওর হাতের ডান্ডা দিয়ে মাইর দিত। আমি কিছুই বললাম না। সাদিফ ভাইয়ার কথা এখন মনে করতে মন চাচ্ছে না, তাই টপিক চেঞ্জ করার জন্যে বলে উঠলাম, এই ইতি আপু, রাফিদ ভাইকে বলো বাংলাদেশে তাড়াতাড়ি চলে আসতে। তোমরা বিয়ে করে নাও জলদি, আর বিয়েতে আমি আর জুমু মিলে সেই মজা করব। তোমার সুন্দর সুন্দর দেবরের সাথে প্রেম করব। কি বলিস রে জুমু? হ্যাঁ তা তো অবশ্যই। উফ শেফা বইন ল্যাপটপ নে, চল কিছু ড্রেস দেখি। জুমু, হ্যাঁ চল। ল্যাপটপ নিয়ে হঠাৎ ইতি আপু বলে উঠলেন, জুমানেরটা বলতে পারি না, তবে শেফা তুই এসব চিন্তা ছেড়ে দে। এসব প্রেম ট্রেম তোর জন্যে বহুত মুশকিল করে দিয়েছে একজন। আমি তো সেই চরম লেভেলের অবাক। সাথে জুমুও। কেন কেন? কার এত সাহস? পিটিয়ে চামড়া তুলে নিব। নাম বলো একবার। উহু বলা যাবে না, সময় হলে দেখবি। আমি কারো কাছে ওয়াদাবদ্ধ বনু, বুঝার চেষ্টা করিস। আর সে যেই হোক না কেন তোর জন্যে সবচেয়ে বেস্ট। বলেই আপু হনহন করে চলে গেলেন। আমি আর জুমু তো এক টেনশনে পড়ে গেলাম। কি বলে গেল আপু এগুলো? এখন আর প্যারা না নেওয়াই ভালো। আপাতত আমার বেস্টির সাথে চিল করা যাক। জুমুর কথা মতো আমরা ড্রেস দেখতে লাগলাম। সেদিন আর নিচে নামিনি আমি। খালারা সবাই ডিনার করেই চলে গিয়েছিলেন। সবাই ডেকেছিল খাবার খেতে, কিন্তু আমি খেতে যাইনি। কেন যাব? আরও অপমানিত হতে? ভেবেছিলাম খাবি না সেই রাতে। মাও অনেক জোর করেছিল আর না পেরে ভাত রুমে নিয়ে এসেছিল, কিন্তু কেউ আমাকে খাওয়াতে সক্ষম হচ্ছিল না। মাও আর জোর না করে ঘুমিয়ে পড়েছিল আর আমি পাশে শুয়ে ফেবুকিং করছিলাম। তখন ভিডিও কল আসলো, তাও সাদিফ ভাইয়ার আইডি থেকে। রাগে আমার গাড়ি রি করে উঠল। কল কেটেই অফলাইনে চলে গেলাম। সাথে সাথেই মোবাইলে উনার কল এলো। না পারতে রিসিভ করলাম। না হয় এখনই এসে আমাকে মেরে যাবেন। আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। রাতে খেয়েছিস? আপনার সামনেই তো খেলাম। মায়ের হাতের চর। চুপ, অসভ্য। এখনই খেয়ে নে। ভিডিও কল রিসিভ কর। রাগী গলায়। বাহাদুরি আমি যতই দেখায় না কেন, এই গন্ডারের হুঙ্কার শুনে আমার রুহু তো যায় যায় অবস্থা। না পারতেই সেদিন রাতে উনার সামনে খেতে হলো রাতের খাবার, তাও ভিডিও কলে। কিন্তু উনার ক্যামেরা অফ ছিল। আমিও কিছু আশকো করিনি। কি দরকার? আমার খাওয়া শেষে এক সেকেন্ডও ওয়েট করেননি উনি, সাথে সাথেই কল কেটে দিলেন। বাসা থেকে ভাবি আর ছোট ভাই কোচিংয়ে ভর্তি করানোর জন্যে উঠে পড়ে লেগেছেন। তাদের ধারণা ভালো কোচিংয়ে না পড়লে পাবলিক ভার্সিটিতে চান্স পাব না। কিন্তু আমার পাবলিক ভার্সিটিতে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই।
আমার আর জুমুর ইচ্ছে প্রাইভেট ভার্সিটিতে পড়ব, কিন্তু কেন এই ইচ্ছা তা আমরা নিজেরাও জানি না। ভাবি, প্লিজ এইসব কোচিং টোচিং এ আমি নাই। আর ভাইয়া তুমি নিজেও প্রাইভেট ভার্সিটিতে পড়, তাহলে আমরা কেন পাবলিকের জন্যে পড়ব? ফুল, একটু চেষ্টা করে দেখো না। পাবলিকে পড়ার সবারই তো স্বপ্ন থাকে, আর তুমি কিনা চেষ্টা ছাড়াই ডিরেক্ট মানা করে দিচ্ছ। ভাবি, আরে ভাবি, তুমি ওকে এত কথা বুঝাচ্ছ কেন? সাদিফ ভাই বলে দিয়েছে আমাকে আজ দুপুরের দিকে উনার পরিচিত কোচিংয়ে এদের অ্যাডমিট করিয়ে নিতে। আরেক পড়া চোর জুমান সকাল থেকে মাথা খেয়ে নিল সে নাকি কোচিংয়ে পড়বে না। সারাদিন টোটো করতে রাজি তারা, কিন্তু পড়াশোনার হুঁশ নেই। দুপুরে খেয়ে রেডি হয়ে নিবি তুই? রাগী গলায়, কি আর বলবো, এই পড়াশোনা জীবনটাই তেজপাতা করে দিল। পরিবার আত্মীয় স্বজন সবাই এক একটা ট্যালেন্টেড পারসন। ভেবেছিলাম এক্সাম শেষে চিল করব আর টাইমলি প্রাইভেটে ভর্তি হয়ে যাব, কিন্তু এখন তো চারদিক দিয়ে সৈন্য পক্ষ ঘিরে ধরল। জুমুর সাথে কথা বলে পরিস্থিতি কেমন জিজ্ঞেস করলাম, কিন্তু না, সেও কিছু করতে পারল না। মনের ভিতর এক বালতি কষ্ট নিয়ে লাঞ্চ করে একটা লং কামিজ পরে রেডি হয়ে নিলাম। বাসা থেকে বের হয়ে গেটের বাইরে দাঁড়ালাম, রাফসান ভাইয়া বাইক বের করছে। তখনই একটা গাড়ি আমার সামনে দাঁড়িয়ে গেল আর জুমু জানালা দিয়ে মাথা বের করে বলতে লাগল, ওই গাড়িতে উঠো, ভাইয়া আমাদের ড্রপ করে দিবে। আর ভাইয়া ওর ফ্রেন্ডের সাথেও কথা বলে নিবে কোচিংয়ের ব্যাপারে। আমাদের কিছুই করতে হবে না, জাস্ট চেহারা দেখানো লাগবে। আমি কিছু বলতে যাব তার আগেই রাফসান ভাইয়া বাইক নিয়ে এসে বলল, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। ব্রো উঠে যা, আমার লেট হচ্ছে। আর এই গরমে বাইকে চলা ঠিক হবে না। তোর গরমটা সয়ে গেলেও শেফার জন্যে ভালো হবে না। সো কাম ফাস্ট। সাদিফ ভাই, আমার জন্যে সাদিফ ভাইয়ের দরদ দেখে একদম মাথা ঘুরে উঠল। রাফসান ভাইয়াও কিছু বলল না আর। আসলেই প্রচণ্ড গরম আজকে। উফ অফ। গাড়িতে বসেই সাদিফ ভাইয়ার দিকে চোখ গেল। এই লোকটা অলওয়েজ পাঞ্জাবি পরে থাকে। নেতা বলে কথা, তাই হয়তো পাঞ্জাবি পরে বাহিরে, কিন্তু আমাদের বাসায় বা উনার বাসায় তো ট্রাউজার আর টি শার্ট পরেন। আজকেও একটা ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, আর প্রত্যেকবারের মতো উনার চুলগুলো জেল দিয়ে সেট করা। উনি খুবই অ্যাট্রাকটিভ একটা মানুষ, যে কেউ এক সেকেন্ড মধ্যে উনার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু যেই উনার নির্দয় মনের কথা জানবে তখনই দিবে একটা ভো দৌড়। কথাগুলো ভাবতেই লুকিং গ্লাসের দিকে তাকালাম আর উনার সেই সবুজ চোখগুলোর চোখাচোখি হয়ে গেল। ঈষৎ কি লজ্জা! সাদিফ ভাইয়াকে আমি যতই ঘৃণা করি না কেন, উনার সবুজ চোখগুলো দেখলে উনার উপর কেন জানি একটু মায়া হয়। কোচিংয়ে পৌঁছেই সরাসরি চলে গেলাম আমরা অফিস রুমে। সাদিফ ভাইয়াকে দেখামাত্রই কোচিংয়ের সবাই সালাম দিতে লাগল, হ্যান্ডশেক করতে লাগল, কেউ কেউ সেলফি তুলতে লাগল। বাহ বাহ, উনি তো ভালোই ফেমাস। অবশ্য হবেও না কেন, দেশের সবচেয়ে গণ্যমান্য নেতার সাথে ব্যবসায়ী উনি। উনার এসব তামাশা শেষে উনার ফ্রেন্ডের সাথে আলাপ করে জুমু আর আমাকে অ্যাডমিট করিয়ে দিলেন। আর আজকে থেকেই নাকি ক্লাস স্টার্ট। ব্যাগ বই কিছুই তো আনলাম না মোবাইল ছাড়া, কিন্তু তাও ওরিয়েন্টেশন ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। জুমুকে ভাইয়া এক সাইডে নিয়ে গেল, হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কথা বলবে। তখনই পিছন থেকে সাদিফ ভাইয়ার হঠাৎ কথা বলাতে আমি টাস্কি খেয়ে গেলাম। এই কোচিংয়ে উড়াউড়ি করার কোনো চান্স নেই। আর এখানের স্যার,
স্টাফ আর ম্যানেজার সবাই তোর এক্সট্রা কেয়ার নিবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি শুনেছি কোনো ছেলে ফ্রেন্ড বা ক্লাসমেটের সাথে কথা বলা হয়েছে বা কেউ তোর সাথে কথা বলতে এসেছে, এর অবস্থা খুব খারাপ হবে। জুমুর সাথে সাথে থাকবি আর বেশি পাকনামি করবি না। কোচিং শেষে গাড়ি পাঠাবো, জুমুর সাথে চলে যাবি, রাফসানের কষ্ট করা লাগবে না আর। জুমুর কাছে যা, আমি বেরুচ্ছি। আল্লাহ হাফেজ বলেই আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন সাদিফ ভাইয়া। আর আমার মুখ হা হয়ে আছে, কিছু বলার সুযোগ দিল না, এমনি লেকচার দিয়ে চলে গেল। হুহ, আসছে একটা কাবিল। আমি সব ছেলের সাথে কথা বলবো, উনার কি যত্ত সব। নিজের বোনরে কিছুই বলে নাই, আর আমাকে এত বড় লেকচার দিয়ে চলে গেল। আহারে কত কেয়ার আমার জন্যে। কেয়ার না, সবই আমাকে মাইর দেওয়ার ধান্দা। সাদিফ ভাইয়াকে আমি হাড়ে হাড়ে চিনি। কোচিংয়ে আসা যাওয়াটা জুমুর সাথেই করতে হয়। তাছাড়া ওর বাসা তো আমার বাসা থেকে 5 মিনিটের পথ। আমাকে নামিয়ে দিয়ে এরপর জুমু ওদের বাসায় চলে যায়। এভাবেই যাচ্ছে দিনকাল পড়ালেখার মাঝে। কোচিংয়ে সবাই আমাদের একটু বেশি কেয়ার করে। আর কোচিংয়ের পরিচালক আদনান ভাই, যিনি সাদিফ ভাইয়ার ফ্রেন্ড, উনি তো প্রত্যেক ক্লাস শেষে এসে এসে জিজ্ঞেস করবে, ছোট আপু আর জুমান, তোমরা পড়া বুঝতে পারছো তো? না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে, আর কোনো সমস্যা হলেও আমাকেই বলবে। ঠিক আছে। আমি আর জুমু বেচারি কি আর করব, উনার কথার উত্তরে দাঁত কেলিয়ে একটা হাসি দিই, আর উনি মাথা নাড়িয়ে চলে যান। আদনান ভাইয়ের এই ব্যাপারটা সত্যিই অদ্ভুত লাগে, কারণ এতগুলো স্টুডেন্টের মাঝে উনি আমাদের দুইজন থেকেই পার্সোনালি জিজ্ঞেস করে কথাগুলো, আর বাকি স্টুডেন্টদের থেকে শুধুই একবার জিজ্ঞেস করবে, তাও সব ক্লাস শেষে। অনেকেই এই নিয়ে কানাঘুষা করে আমরা নাকি সাদিফ ভাইয়ার পাওয়ারের জন্যেই কোচিংয়ে এত কেয়ার পাই। কথাটা শুনলে মাথা খারাপ হলেও এটাই সত্যি কথা। আসলেই তো উনারা সাদিফ ভাইয়াকে চিনে বিধায় আমাদের এত যত্ন নেন। যদিও অন্যদের এসব কথা একদম সত্যি, কিন্তু তাও এই কথা শুনতে মোটেও ভালো লাগে না। কোচিংয়ের সবাই একজোট আর আমি, জুমু অন্য জোট। যাক, সমস্যা নেই, আমি আর জুমু দুইজন মিলে একাই 200। আমরা নিজেদের মতোই থাকি। কোচিং একে কি বলল, ওইসব শুনে মন খারাপ করার কোনো মানেই হয় না। সকাল থেকে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটু আগে থেকেই ঝড়ো হাওয়া শুরু হলো। আজ মনে হয় আর কোচিং যাওয়া হবে না। যাক, ভালোই হলো। এতক্ষণ বই খাতা নিয়ে বসেছিলাম আর বৃষ্টি দেখছিলাম, কিন্তু বৃষ্টির বেগ বুঝে আমার মনে শান্তির হাওয়া বইতে লাগলো, কারণ আজ কোচিংয়ে যাওয়া হবে না। তাও নিচ থেকে ঘুরে এসে জুমুকে একটা কল দিব। নাচতে নাচতে নিচে নেমে এলাম। মা রান্নাঘরে কাজ করছে, আর ভাবি রুমে। ভাইয়াও আজকে যায়নি অফিসে। কিভাবে যাবে এই বৃষ্টির মাঝে? কিন্তু রাফসান ভাই গেল ফুটবল খেলতে। রান্নাঘরে গিয়েই মাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মাজান, আজকে প্লিজ ভুনা খিচুড়ি করো না, সাথে গরু মাংস ভুনা করো প্লিজ। মা আমার দিকে ফিরে বলল, খিচুড়ি না হয় করলাম, কিন্তু গরু মাংস যে খাবেন, আপনার অ্যালার্জির কি হবে? মাইক পিস খেলে কিছুই হবে না। আর শুধু কি আমার জন্যে রান্না করবে নাকি? বাসার বাকি সবাই তো খাবেই। সো নো বাড়াবাড়ি, আজকে তুমি খিচুড়ি আর গরু ভুনা করবেই। হেল্প লাগলে বলো, আর না লাগলে গেলাম আমি। জুমুকে ফোন করতে হবে। আচ্ছা, আমার ফুল রান্না করে দিব, কিন্তু মাংস 1 পিসের বেশি খাওয়া যাবে না।
আর আমার লাগবে না সাহায্য। যা তুই। আম্মাজানের কপালে একটা চুমু দিয়ে আবারও নাচতে নাচতে গেলাম বাবার রুমে। গিয়ে দেখলাম বাবা আমার এই ঠান্ডা আবহাওয়ায় ঘুম বিলাস করছে। ভাবলাম বাবার সাথে আড্ডা দিব, কিন্তু এখন তো তা অসম্ভব। রুমে গিয়েই জুমুকে কল দিলাম, একটু প্রেসে কল রিসিভ করল। হ্যাঁ ফুল বল, ঘুম ঘুম কণ্ঠে। বেব তুই এখনো ঘুম? ভাই আজকে যা বৃষ্টি হচ্ছে, কোচিংয়ে তো যাওয়া লাগবে না। আমার না অনেক খুশি লাগছে। আজ আর 3 ঘন্টা বসে থাকতে হবে না। কি যে বলিস না, দেখবি একটু পরেই বৃষ্টি নেই। এখনকার বৃষ্টি তো শুধু এখনই তুফান এসে উল্টিয়ে দেই, আর এখনই আবার রোদে চিকচিক। আজ আবার পরীক্ষাও আছে। দোয়া করি যেন বৃষ্টি চলে না যাক। হ্যাঁ, আমি রাতেই পড়ে নিয়েছিলাম পরীক্ষার পড়া। আমিও দোয়া করি বৃষ্টি না যাওয়ার জন্যে। পরীক্ষা হলে তো 2 ঘন্টা হবে, তার মানে 3টা থেকে 5টা পর্যন্ত থাকবে আজকে কোচিং। আচ্ছা বেব, কল রাখছি। তোর ভাইয়া কল দিচ্ছে, পরে ফোন দিব। হু, যা যা প্রেম কর। কল কেটেই আফসোস করতে লাগলাম। ঈশ্বর, আজ যদি একটা প্রেমিক থাকতো, আমিও তাহলে এতক্ষণ ফোনে কথা বলে বলে বৃষ্টি বিলাস করতাম। কিন্তু আফসোস, এত প্রপোজাল আসার পরেও আমার কেন যেন কোনো ছেলেকে মনে ধরেনি। আর আমার গুণধর সাদিফ ভাইয়া, সে তো আমাকে অনেক আগেই থ্রেট দিয়ে রেখেছেন। এসব ছেলেপেলের সাথে কথা বলতে দেখলেও নাকি আমাকে মেরে ভূত বানিয়ে দিবে। উনার এসব কথা শুনলে আমার গা জ্বলে যায়। একে তো নিজে এক পাথর, প্রেম ভালোবাসা বুঝে না, তাই তো আমাকে নিজের মতো পাথর বানাতে চাচ্ছে। অবশ্য প্রেম করার কোনো মন মানসিকতা আমার নেই, কারণ সাদিফ ভাইয়ার 1 মায়ের খেয়ে আমার আক্কেল হয়েছে। এই গল্প অন্য একদিন বলবো। আর প্রেম যারা করে, ওদের অবস্থা মাঝে মাঝে এমন করুণ হয়, কান্নাকাটি করে একেবারে অবস্থা 12টা বাজিয়ে ফেলে। এত কান্নাকাটি করার চেয়ে প্রেম না করাই ভালো। আল্লাহ জানেন আমার কপালে কি আছে। দুপুর 1টার দিকে রোদ উঠে চকচক। এসবের কোনো মানে হয় নাকি? কোথায় ভাবলাম আজকে দুপুরে একটা জোরে সরে ঘুম দিব, আর এখন কি থেকে কি হয়ে গেল। একরাশ কষ্ট নিয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে একেবারে নিচে চলে গেলাম। ভাবি, ভাইয়া, মা, বাবা সবাই লিভিং রুমে বসে আছে। আমাকে দেখামাত্রই ভাবি বলে উঠলেন, ফুল, আজ কি কোচিং যাবে? ভেবেছিলাম যাব না কোচিং, কিন্তু এখন দেখো বাহিরে রোদে ফকফকা। ভাল লাগে এসব ভাবি। আর আজকে পরীক্ষাও আছে, তাই যেতে হবে অবশ্যই। আচ্ছা তবে খেয়ে নাও এখনই। তুমি তো আবার লাঞ্চ করে একটু ঘুমাও। আমার সাথে একেবারে সবাই একসাথে লাঞ্চ করে নিল। লাঞ্চ করেই রুমে গিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম। উফ, একটুও মন চাচ্ছে না কোচিং যেতে। ঘুম থেকে উঠে দেখলাম ঘড়িতে এখন 2:10। হায় আল্লাহ, আজ কি কোচিং যেতে লেট হয়ে যাবে? তাড়াহুড়ো করে রেডি হওয়া শুরু করলাম। এর 5 মিনিট পরেই দরজায় কেউ নক করল, আর আমি কাপড় পরতে পরতেই দরজা খুলে দিলাম, কারণ আমি জানি এখন আমার জুমুজান আসবে। আমাকে দেখে জুমু এক প্রকার চিল্লিয়ে বলতে লাগল, এখনো কাপড় নিয়ে টানাটানি করছিস? আজ এক্সাম দিতে খুব ভালোই লেট হবে। কথাটা বলেই জুমু আমার ব্যাগ গোছাতে লাগল, আর আমি চটপট কোনো মতে কামিজ পরে ওড়না জড়িয়ে নিয়ে চুলগুলো একটা খোপা করে নিলাম। কোচিংয়ে পৌঁছাতে 10 মিনিট লেট হল। কোচিংয়ে গিয়েই তাড়াতাড়ি লিখে শুরু করে দিলাম। লিখার মাঝেই জানালা দিয়ে খেয়াল করলাম বিদ্যুৎ চমকাচ্ছে। তার মানে আবার বৃষ্টি আসবে।
ইয়াহু! পাশে বসা জুমুকে মিন মিন করে বললাম, বেবি, ইটস গোয়িং টু রেইন। আমরা ভিজবো আজকে বৃষ্টিতে প্লিজ। আর বাসায় তো জানে না আজকে আমাদের 1 ঘন্টা আগে ছুটি। তাই আমরা পূর্ব পাশের রাস্তাটাতে গিয়ে চিল করব আর ভিজব। ওইদিকে কখনো যাইনি আমরা। আমার কথায় জুমু ওর কুনুই দিয়ে আমার পেটের পাশে একটা গুথা দিল আর চোখ বড় করে বলতে লাগল, ভাইয়া নিতে আসবে আজকে, ওর নাকি এইদিকে কাজ আছে। ভিজতে দেখলে রাস্তায় মেরে চ্যাপ্টা করবে দুজনকে। আর কিছু বললাম না কারণ হলের গার্ড বারবার আমাদের দিকে নজর দিচ্ছিলেন। যা হবে এক্সাম শেষে হবে। টাইম শেষ হওয়ার আগেই এক্সাম শেষ হয়ে গেল। আমি আর জুমু মিলে কোচিংয়ের করিডোরে দাঁড়িয়ে আছি। আদনান ভাই এসে একবার জিজ্ঞেস করে গেলেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি। উনার কথার উত্তরে জুমু বলল কিছু না, গাড়ির জন্য ওয়েট করছি। আদনান ভাইয়া আর কিছু না বলে চলে গেলেন। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। আজ কেন জানি বৃষ্টিতে ভেজার লোভটা আমাকে খুব ভালোভাবেই জেঁকে ধরেছে। বোন, প্লিজ আয় না। 5 মিনিট পরেই চলে আসব। এখন মাত্র 4:40 বাজে। আয় দোস্ত, তোর জ্বর। জুমুকে কিছু বলতে না দিয়ে একটানে বাইরে নিয়ে গেলাম। ঝুম বৃষ্টিতে আমি জুমুর হাত ধরে টানতে টানতে দৌড়াচ্ছি। আর পিছনে আদনান ভাই আমাদের ডাকছে। কিন্তু আমরা থেমে নেই। এইদিকে জুমু একেবারে চুপ হয়ে গেল। কারণ এই বৃষ্টির মুগ্ধতা কারো উপেক্ষা করার শক্তি নেই। এক দৌড়েই আমরা পূর্ব দিকের রাস্তায় চলে এলাম। অনেক সুন্দর এই জায়গাটা। সবুজে ঘেরা, সাথে এই বৃষ্টির ছোঁয়া জায়গাটাকে আরো মুগ্ধকর করে তুলেছে। চুলগুলো খুলে দিলাম। আর মোবাইল তো একেবারে বইয়ের ভিতরে ঢুকিয়ে নিলাম যেন পানি না লাগে। আমি আর জুমু অনেক আয়েশ করে ভিজছি। আশেপাশে 2-1টা গাড়ি যাচ্ছে। এই দিকটা একদম নীরব। জুমু, কয়টা বাজে? 4:58, হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে। মাত্রই। কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ হল। যাক ভালোই। আরও ভেজা যাবে কিছুক্ষণ। কথাটা বলেই আবারও মেতে উঠলাম দুইজনে বৃষ্টি বিলাস করতে। কিন্তু একটু পরেই খেয়াল করলাম চারপাশে সন্ধ্যা নেমে গেল আর পরিবেশটা আরও বেশি শান্ত হয়ে গেল। শেফা, এবার চল ফিরে যায়। এখন কয়টা বাজে? 4:58। দোস্ত, আমার ঘড়ি নষ্ট। অবাক হয়ে জুমু বলে উঠল। এদিকে আমি তো শুনেই শেষ, তার মানে এখন সন্ধ্যা নেমে গেল। দোস্ত, দৌড় লাগা। সাদিফ ভাইয়া আজকে আমাদের মেরাই ফেলবেন। দুজনই দৌড় দিলাম। কিন্তু কোনো দিকে যাব আর বুঝছি না। এদিকে কোনো ছাউনি নেই, যার কারণে মোবাইল বের করতে পারছি না। এত দামি মোবাইল বৃষ্টিতে ভিজলে শেষ। দুইজন কিছুক্ষণ চিন্তা করতে লাগলাম কোনো দিকে যাব, কিন্তু না বুঝতে পারছি না। কোত্থেকে একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো আর ওই গাড়ি থেকে বের হলেন এক তরুণ ছেলে, সাথে তার ড্রাইভার। এই যে তোমরা এক রাতের কত নাও? কথাটা শুনে এক বিশ্রী গালি আসলো মুখে। চুপ না থেকে বলে উঠলাম, ওই শালা, তোর কি আমাদের পতিতা মনে হচ্ছে? এমন জায়গায় মারব না, একেবারে জান বের করে দিব। আমার কথায় ছেলেটা বিশ্রীভাবে হাসতে লাগল আর এক হাতে আমার হাত চেপে ধরল, অন্যদিকে ড্রাইভার চেপে ধরল জুমুর হাত। দুইজন যতই সাহস দেখায় না কেন এখন তো প্রাণটা উড়ে যাচ্ছে ভয়ে। কিন্তু ভয় পেলে তো ইজ্জত যাবে। তাই জুমু আমার দিকে ইশারা করতেই দিলাম দুইজনে ওই কুকুর দুইটার মেইন পয়েন্টে লাথি। সাথে সাথেই দুইজন ছিটকে পড়ে কাতরাতে লাগল। আর আমার তো ভয় আর ঠান্ডায় গা কাঁপছে।
আজ বেশ জ্বর আসবে বুঝতেই পারছি। এমনিও আমার ঠান্ডায় খুব বেশি সমস্যা আছে। এমন জোরে মেরেছি এরা দুইজন উঠতে পারছে না। আমি আর জুমু আবারও দৌড় দিতে যাব, তখন দেখলাম হঠাৎ একটা গাড়ি স্পিডে এসে থেমে গেল আমাদের সামনে। গাড়ি থেকে নেমে এলো সাদিফ ভাইয়া। চোখ তার প্রচণ্ড লাল, পাঞ্জাবির এক হাতা বটানো আরেক হাতা এলোমেলো। বুঝাই যাচ্ছে উনার উপরে ঝড় বয়ে গেল। কিন্তু এই ঝড় বৃষ্টির ঝড় না, অন্যরকম ঝড়। আর এই ঝড়ে আমি ভেসে যাব অনেক দূরে, তাও খুব বাজেভাবে। এটা আমি খুব ভালো করে বুঝছি। চলবে।